সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের রিভিশন সিরিজের মডার্ন ফিজিক্স পার্টের একটা সেকেন্ড ক্লাস অ্যাটমে আমরা এর আগের ক্লাসটাতেই নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরছিল সেইগুলো নিয়ে আলোচনা করেছি। এখন কি করব, শুধু নিউক্লিয়াসটা নিয়ে। তো প্রথম যে প্রুফটা আছে, এই প্রুফটা করার আগে আমাদেরকে নিউক্লিয়ন নিয়ে একটু ভাবতে হবে। যেহেতু নিউক্লিয়াসে কি থাকে বল, প্রোটন আর নিউট্রন থাকে, বাট পরবর্তীকালে দেখতে পাবি পাই বলে একটা সাব অ্যাটমিক পার্টিকেল হয়, মেসন পার্টিকেল, যার মাধ্যমে কি হয়, নিউট্রন প্রোটনে পরিণত হয়, প্রোটন নিউট্রনে পরিণত হয়। এই যে আমরা বলছি না, ধর কারোর অ্যাটমিক নাম্বার 10, তাহলে আমরা কি বলি 10টা প্রোটন আছে, এই কথাটা ভুল, বুঝতে পারলি? বা ধর কারোর ভর সংখ্যা 15, তাহলে কি ভাবি, বা অ্যাটমিক নাম্বার 10, তাহলে প্রোটন সংখ্যা 10টা আর নিউট্রন সংখ্যা 15 থেকে 10 বাদ দিয়ে 5টা, এরকম ভাবি। বাট অ্যাকচুয়ালি এরকম না। অ্যাকচুয়ালি ভর সংখ্যা যেটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি, সেটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। প্রোটন আর নিউট্রন এই দুটোকে একসাথে বলা হয় প্রোটন প্লাস নিউট্রন, এটাকে একসাথে বলা হয় নিউক্লিয়ন। বুঝতে পারলি? নিউক্লিয়ন। তো এই চ্যাপ্টারে কিন্তু আমাকে নিউক্লিয়ন নিয়ে ভাবতে হবে। কেন? প্রোটন নিউট্রন বারবার বারবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে থাকছে, প্রোটনটা নিউট্রনে, নিউট্রনটা প্রোটনে। তাই এই যে মুহূর্তে কোন একটা ধর অ্যাটমকে তুই, মানে একটা প্রোটনকে তুই চিহ্নিত করে রাখলি, পরের মুহূর্তে ওটা নিউট্রন হচ্ছে। তাই এই চ্যাপ্টারে আমাদের নিউট্রন পড়তে হবে, বোঝা গেল? মানে নিউক্লিয়ন আর প্রোটনকে একসাথে যোগ করে আমাদেরকে পড়তে হবে। তাহলে প্রথম যে জিনিসটা আমরা দেখবো, দেখ প্রথম প্রমাণটা কি বলেছে, নিউক্লিয়াসের ডেনসিটি যে মাস নাম্বারের উপর ডিপেন্ড করে সেটা দেখাতে বলেছে। তাহলে এটা ধরে নিতে হবে, লেট একটা নিউক্লিয়নের রেডিয়াস, এটা কনস্ট্যান্ট, সেটা হলো r0, যার ভ্যালু কত 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার হলো। এবার যদি কোনো একটা ইয়ে থাকে, এটা মাস নাম্বার এ, এটা জেড, তার মানে হিসাব অনুযায়ী কি বল, এখানে কি আছে বল, কি ভাববো? কোনো অ্যাটম যদি এরকম চিহ্নিত করি যে এ নাম্বার অফ নিউক্লিয়নস আছে, এ নাম্বার অফ নিউক্লিয়নস আছে, তাহলে একটা নিউক্লিয়নসের রেডিয়াস এটা, তাহলে একটা নিউক্লিয়নের ভলিউম কত বল? এক একটা নিউক্লিয়ন মানে ছোট ছোট পার্টিকেল গুলো কত হবে, 4/3πr0³। তাহলে এখানা নিউক্লিয়নের ভলিউম কত হবে বল? এ ইন্টু 4/3πr0³। এবার এখানা নিউক্লিয়ন দিয়েই তো নিউক্লিয়াস গঠিত হয়েছে, তাহলে নিউক্লিয়াস ইজ মেড অফ এ নাম্বার অফ নিউক্লিয়নস, এখানা নিউক্লিয়ন নিয়ে এগুলো গঠিত হয়েছে। তাহলে নিউক্লিয়াসের আয়তন কত বল? 4/3πr³। সেটা কার সাথে সমান হবে? এ ইন্টু 4/3πr0³। তাহলে এখান থেকে দেখ, ক্যাপিটাল আর পেলি r0 ইন্টু a⁻1/3। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, অঙ্ক আসে। তাহলে রেডিয়াস দেখছিস মাস নাম্বারের কিউব রুটের ওপর ডিপেন্ড করে। তাহলে যে নিউক্লিয়াসের মাস নাম্বার বেশি, তার কি বেশি বল? রেডিয়াসটাও কি হবে বল? বেশি হবে। বোঝা গেল? ওকে, নেক্সট দেখ, খুব ইম্পর্টেন্ট, বেশি আসে এটাকে কোশ্চেনটা, যে রেডিয়াস নাই ডিপেন্ড করে, ডেনসিটি ডিপেন্ড করে না। খুব ইম্পর্টেন্ট, ডাজ নট ডিপেন্ড। কেন? তাহলে এখনই পেলি যে একটা নিউক্লিয়াসের রেডিয়াস r ইকুয়াল টু কত পেলাম বল? 4/3, এই সরি, ক্যাপিটাল R ইকুয়াল টু কত পেলাম না, কিউব রুট অফ a ইন্টু r0। নিউক্লিয়াসের ভলিউম কত লিখতে পারি? 4/3πr³ করলে কত হবে বল? a ইন্টু 4/3πr0³। আর নিউক্লিয়াসের মাস মনে মনে ধরলাম, এক একটা নিউক্লিয়নের ভর স্মল m। তাহলে স্মল m দিয়ে কি বলছি, একটা নিউক্লিয়নের মাস, বারবার বলছি এখানে নিউক্লিয়ন লিখবি। আর এরকম কতগুলো মাস আছে বল? এখানা মাস আছে, ঠিক আছে? তাহলে ডেনসিটি মানে কি হবে? অবভিয়াসলি মাস বাই ভলিউম। তাহলে এম এ বাই 4/3πr0³ ইন্টু এ কেটে গেল, তাহলে স্মল এম বাই 4/3πr0³। তাহলে করলে কত পাবো আমরা এখান থেকে? 2.3 ইন্টু 10⁻17 kg/m³। দ্যাট উইল বি ইয়োর আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝা গেল কি গেল না? খুব আসে কিন্তু, মানে এটা সব নিউক্লিয়াসের জন্য তোকে এরকমও দিয়ে দেবে, দুটো নিউক্লিয়াস, এর ভর সংখ্যা 125 আর একজনের 64,
তাহলে রেডিয়াসের রেশিও ভর সংখ্যার কিউব রুটের রেশিওর সাথে সমান হবে। কিন্তু ডেনসিটি রেশিও চাইলে কি হবে উত্তর 1:1। মনে রাখ রেডিয়াসটা এই যে লিখে দিচ্ছে আবার, রেডিয়াসটা কিউব রুট আর এর ডিপেন্ড করে, ডেনসিটিটা ডিপেন্ড করে না, নট ডিপেন্ড। ঠিক আছে, নেক্সটে চলে যায়। এই যে আইসোটপ আইসোবার এগুলো কাকে বলে একটু দেখে নে। আইসোটপ মানে অবভিয়াসলি কি সমান, জেডটা সমান। আইসোবার মানে এটা সমান, মানে মাস নাম্বার। আইসোটোন মানে এ মাইনাস জেডটা সমান। আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান, আয়নের ক্ষেত্রে হয়, যেমন সোডিয়াম প্লাস অক্সিজেন 2 মাইনাস। আইসো ডায়াফারটা খুব ইন্টারেস্টিং। আইসো ডায়াফারটা হচ্ছে নাম্বার অফ নিউট্রন মাইনাস নাম্বার অফ প্রোটন, মানে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার বিয়োগফলটা সমান। এটা আলফা এমিশন হলে বের হয়, যেমন ইউরেনিয়াম 238 92, তার থেকে আলফা বেরোলে হবে থোরিয়াম 234 90। এখানে করে দেখবি, বল এখানে প্রোটন কটা, 92টা, ঠিক আছে, নিউট্রন কটা, এই দুটোকে বিয়োগ কর, 146টা। তাহলে নিউট্রন মাইনাস প্রোটন করলে কটা পাচ্ছিস বল, 54 খানা। একই রকম ভাবে এখানে প্রোটন 90টা, নিউট্রন কটা হচ্ছে বল, 134টা। তাহলে নিউট্রন মাইনাস প্রোটন করলে কত হচ্ছে, 4, 144, সরি, তাহলে 54টা। এইটা সমান। এটার উত্তর তো বলে দিচ্ছি। আইসোটোন তুই যে কোনো কিছু লিখতে পারিস, কার্বন 12 6, N 14 7। এটার মাস নাম্বার সমান কার্বন 14 6, N 14 7, কার্বন 12 6, কার্বন 13 6, কার্বন 14 6। এর মধ্যে কার্বন 14 6 তো একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ যদি জানতে চায় তাহলে লিখবি হচ্ছে কার্বন 14 6। কার্বন 14 6টা কিন্তু রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের মধ্যে পড়ে। খুব আসে পরবর্তীকালে আইসোটোপ তুমি বানাবে কি করে, মনে রাখ। যদিও আমরা এই চ্যাপ্টারে পরের দিকে পড়বো আলফা বিটা গামা, তাও মনে রাখ যে একটা কোনো অ্যাটম থেকে যদি একটা আলফা কণা বেরোয় তাহলে ওপরে কি হয় 4 কমে, নিচে কি হয় অ্যাটমিক নাম্বার 2 কমে। আর কোনোটা থেকে যদি বিটা কণা নির্গত হয় মাস নাম্বার সেমই থাকে, অ্যাটমিক নাম্বার 1 বেড়ে যায়। তাহলে আইসোটোপ বানাতে গেলে একটা আলফা আর দুটো বিটা বেরোতে হয়, এটা মনে রাখ। আইসোটোপ বানাতে গেলে একটা আলফা বেরোতে হবে আর দুটো বিটা বেরোতে হবে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলি? ওকে, নেক্সট কোশ্চেন দেখ, মাস এনার্জি ইকুইভ্যালেন্স থিওরেম আইনস্টাইনের সবাই জানিস তোরা, বল ই ইকুয়াল টু কি ছিল, ডেল্টা এম সি স্কোয়ার, মাস ইন্টু সি স্কোয়ার। তাহলে আজকে মাসটা যদি 1 AMU হয়, সি স্কোয়ার টি স্কোয়ারের ভ্যালু বসিয়ে এটাকে অলমোস্ট পেয়ে যাচ্ছি 931.2 MEV। তোকে এত কিছু মনে রাখতে হবে না, তোকে অঙ্কে যেটা অ্যাপ্লাই করতে হবে যে 1 AMU মাস নষ্ট হওয়া মানে তুই তাকে নষ্ট করছিস, মানে সেটা 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জিতে কনভার্ট হচ্ছে। শুধু সেটা মনে রাখ যে 1 ইউ দিয়েও লেখা হয়, অনেক জায়গায় এমইউ না লিখে ইউ দিয়েও লেখা থাকতে পারে, যে 931 MeV এনার্জিতে কনভার্ট হচ্ছে। এবার হচ্ছে মাস ডিফেক্ট কাকে বলে, বাইন্ডিং এনার্জি। এখান থেকেই কিন্তু এই নিউক্লিয়নের কনসেপ্টটা আরো ভালো বুঝতে পারবি তোরা। কি না, আমরা যে বারবার একটা অ্যাটমকে ধরছি, এই যে উপরে এ নিচে জেড, মনে মনে ধরছি কি জেড খানা প্রোটন আছে, আর তাহলে নিউক্লিয়াসের মাস যদি ভাবি তাহলে কি হওয়া উচিত, আমি যদি আলাদা আলাদা ছোটবেলাকার মধ্যে জেড ইন্টু একটা প্রোটনের মাস প্লাস এ মাইনাস জেড ইন্টু একটা নিউট্রনের মাস। কিন্তু অ্যাকচুয়াল নিউক্লিয়াসের মাস এর থেকে কম হয়, এটাকে এম প্রাইম বলে লিখলাম। অ্যাকচুয়াল নিউক্লিয়াসের মাস আমি অঙ্কও করাবো, কাউন্সিলেও এসছে, কম হয়। কেন কম হয়, কেন, যেটা বললাম যে প্রোটন থেকে নিউট্রন আর নিউট্রন থেকে প্রোটন এই কনভার্সনটা অনবরত চলতে রয়েছে, তাই কম হয়। এদের যে বিয়োগফলটা, এই বিয়োগফলটাকেই বলা হয় কি বল, মাস ডিফেক্ট। প্যাকিং ফ্র্যাকশন বলে একটা জিনিস হয়, প্যাকিং ফ্র্যাকশন কাকে বলে, এই মাস ডিফেক্ট পার ইউনিট নিউক্লিয়ন নাম্বার,
মাস ডিফেক্টকে নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করলে আমি প্যাকিং ফ্র্যাকশন পাবো। বাইন্ডিং এনার্জি কাকে বলে? যতটা মাস আমি পেলাম না সেটাকে যদি এনার্জিতে কনভার্ট করি তাহলে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ মাস ডিফেক্ট। বুঝতে পারলি? মাস ডিফেক্টের সাথে যতটা পরিমাণ এনার্জি রয়েছে, মানে মাস ডিফেক্ট মানে যতটা মাস পেলাম না ততটা মাসের ইকুইভ্যালেন্ট এনার্জি ওই নিউক্লিয়াসের মধ্যে থেকে গিয়ে নিউক্লিয়নগুলিকে হুইচ হেল্প টু বাইন্ড নিউক্লিয়নস ইন স্মল স্পেস অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ছোট স্পেসের মধ্যে নিউক্লিয়নগুলোকে একত্রিত রাখতে সাহায্য করছে, তাকে আমরা বাইন্ডিং এনার্জি বলে থাকি। ক্লিয়ার? এবার কোশ্চেন হচ্ছে মাস ডিফেক্ট কি নেগেটিভ হতে পারে? অবশ্যই নো। কেন? ই মানে ডেল্টা এম সি স্কোয়ার। আজকে ডেল্টা এম যদি নেগেটিভ হয় তাহলে দেখ এনার্জি নেগেটিভ হওয়া পসিবল না, নট পসিবল। ক্লিয়ার? তাই মাস ডিফেক্টও হতে পারে না। খুব ইম্পর্টেন্ট, আসবে, তোরা আমার পরীক্ষাতেও দেখেছিস, ভেরি মানে এই পুরো চ্যাপ্টার থেকে থিওরি একটাই ইম্পর্টেন্ট, যে বাইন্ডিং এনার্জি ভার্সেস নিউক্লিয়ন ভার্সেস মাস নাম্বারের গ্রাফ আঁকো, এবং সেখান থেকে দুটো কোশ্চেন আছে, নয় বলবে স্টেবিলিটি আনস্টেবিলিটি বোঝাও, না হলে বলবে নিউক্লিয়ার ফিশন ফিউশন বোঝাও। দুটোই বুঝিয়ে দিচ্ছি। দেখ এই গ্রাফটা কিন্তু আঁকতে হবে হাতে, আর যেরকম ভাবে স্পাইক গুলো দেওয়া আছে ক্লাসেও দেখবি সেই জায়গাতেই ইন্ডিভিজুয়াল স্পাইক গুলো করতে হবে। তো মোটামুটি দেখতে পাচ্ছিস, দেখ 8-এর কাছাকাছি ভ্যালুগুলোতে, এই যে যখন আমি 8 থেকে যদি একটা লাইন টানি, এই যে 8-এর লাইনগুলোতে 8টা হচ্ছে আমার স্টেবল নিউক্লিয়াসের লাইন। তাহলে বেসিক্যালি কি বোঝাচ্ছে এটা? যে স্টেবিলিটি আনস্টেবিলিটি, দোজ নিউক্লিয়নস হুইচ হ্যাভ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত করে? 8 MeV পার নিউক্লিয়ন, দে আর স্টেবল ইন নেচার। এরা স্টেবল হয় সাধারণত। বুঝতে পারলি? দেখ এখানে একটা মার্ক করা আছে 30-এর, বুঝতে পারলি তো? এর থেকে কম যারা বা এর থেকে বেশি যারা, তারা দে আর আনস্টেবল হুইচ আর বিলো অর হায়ার দ্যান দ্যাট। তাহলে ভালো করে দেখতে পাইস, 8-এর যারা ওপর দিকটা আছে বা এখানটা গিয়ে দেখ আবার নেমে যাচ্ছে নিচের দিকটা, এই যে এই জায়গাগুলো, যে 210 এই মাস নাম্বার গুলো আনস্টেবল, তারা রিয়াকশন দেখায়। সব থেকে বেশি কার জন্য দেখা যায়? ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি নিকেলের কত? 8.8 MeV দেখা যায় পার নিউক্লিয়ন। তো ছবিটাকে এর এক্সপ্লেনেশনটা কিন্তু একটু বই থেকে দেখবি, ছবি এঁকে আসলে কিন্তু 1 পাবি, প্লাস 1টা পাবি না, প্লাস 1টা একটু বই বা খাতা থেকে দেখতে হবে। ক্লিয়ার? পরের স্লাইডটাও একই আছে, তারপরের স্লাইডটাই দেখ চলে যাচ্ছি। ফিশন ফিউশন তুমি এই এনার্জি গ্রাফ থেকে বোঝাবে কি করে? দেখ যারা কিনা মোটামুটি যাদের মাস নাম্বার 180-র পর বা 200-র পর, তাদের 200-র পর যারা দেখতে পাচ্ছিস তাদের অনেকটা কমে যাচ্ছে 8-এর থেকে। তাহলে 200-র পর তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন লেস দ্যান 8 MeV। কিন্তু তাদের মাস নাম্বার তো বেশি, এবার তারা স্টেবল হতে চায়, স্টেবল হতে গেলে কত হতে হবে বল? 8। এর মাস নাম্বার বেশি, তাহলে ওরা ভাঙবে। মানে দেখ মাস নাম্বার 8, দেখ এদিকে নেমে গেছে, এই জায়গাটার কথা বলছি, এই জায়গায় যারা আছে তারা তো 8-এ যেতে চাইছে, তাহলে তারা বাদিকে যাবে মানে কি? মাস নাম্বার কমবে, মাস নাম্বার কমছে মানে কি? নিউক্লিয়াস যার মাস নাম্বার বেশি সে ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে। তাহলে দে টেন্ডস টু গো টুয়ার্ডস লেফট, দেয়ারফর নিউক্লিয়াস কি হয়ে যাচ্ছে বল? স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিটস ইনটু লাইটার নিউক্লিয়াস যার মাস নাম্বার কম, ওতে ভেঙে যাচ্ছে। একে আমরা কি বলছি বল? ফিশন রিয়াকশন।
বিয়োজন। আর উল্টো যাদের মাস নাম্বার 4-এর কম, মানে আবার দেখ এইদিকে চলে যায়, নিচের দিকটায় চলে যায়, নিচের দিকটাই যে 4-এর কম, মানে এই যে হাইড্রোজেন এই জায়গাটা একদম, সেটাও দেখ 8 থেকে অনেক দূরে। তারা 8-এর দিকে যেতে চাইলে তাকে ডান দিকে যেতে হবে। ডান দিকে যেতে গেলে কি হচ্ছে, মাস নাম্বার বাড়ছে, তার মানে তারা যোগ হয়ে মাস নাম্বার বাড়াবে। তাদের ক্ষেত্রেও কি হচ্ছে বল, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হচ্ছে, লো হচ্ছে। তাহলে দে টেন্ডস টু গো টুয়ার্ডস রাইট, সো they combine, add বা or combine to increase mass number, mass number বাড়াতে চাইছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে বল, ফিশন। দিস ইজ কল্ড সংযোজন বা ফিউশন। ক্লিয়ার? ওকে, নেক্সট কনসেপ্ট দেখ, এটাই আছে, মানে এটারই ইয়ে আছে। ওকে, এবার বলেছে আলফা বিটা আর গামার মধ্যে পার্থক্যগুলো লেখো, মানে বা একটু কম্পারিজন করতে। দেখ তাহলে আলাদা কিছু বলার নেই, সবাই জানিসই। তাহলে বল আলফা মানে কটা চার্জ, প্লাস দুটো চার্জ, বিটা মানে একটা মাইনাস চার্জ, গামার কি বল, নো চার্জ। আচ্ছা, আলফা পার্টিকেল মানে দুটো প্রোটনের মাস, এটা কি বল, একটা ইলেকট্রনের মাস। ঠিক আছে, এটা এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এরকম ভাবে কোনো মাস হয় না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। খুব ইম্পর্টেন্ট, এর পেনিট্রেশন পাওয়ার সব থেকে কম, আর এর পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি এর মিডিলে, মাঝামাঝি। আবার এর গ্যাস আয়োনাইজ করার ক্ষমতা সব থেকে বেশি, গ্যাস আয়োনাইজিং পাওয়ার হাই, আর এর আবার গ্যাস আয়োনাইজিং পাওয়ার লো, কম, এর মাঝামাঝি। বুঝতে পারলি? তো এইগুলো এখন আর অত আসে না, তাও একবার একটু দেখে নিবি। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, ওয়ে নেক্সট টপিক দেখ, আমরা কি আসছি, যে দেখ বিটা পার্টিকেল কিন্তু একটা কি পার্টিকেল পেলি বল, নেগেটিভ পার্টিকেল পেলি, কিন্তু নিউক্লিয়াস তো নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে আলফা বিটা গামা তিনটেই, কিন্তু বিটা পার্টিকেল যদি নেগেটিভ হয়, নিউক্লিয়াসে তো নেগেটিভ কিছু থাকে না, তাহলে নেগেটিভ বেরোয় কি করে, এইটা হচ্ছে কোশ্চেন। তার কারণ হচ্ছে যখন বিটা ইমিশন হচ্ছে তখন কি হচ্ছে, একটা নিউট্রন ভেঙে যাচ্ছে, কিসে, একটা নিউট্রন একটা প্রোটনে ভাঙছে আর একটা বিটা পার্টিকেল ভাঙছে। তাহলে এইটা হলো বিটা পার্টিকেলটা, অ্যাকচুয়ালি তো নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন নেই। তাই এই কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে নিউক্লিয়াসে তো কোনো ইলেকট্রন নেই, তাও নিউক্লিয়াস থেকে বিটা বেরোচ্ছে কি করে, তখন লিখতে হবে যে একটা নিউট্রন যখন ভাঙছে তখন হচ্ছে ব্যাপারটা, এরকম ভাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখ কি বলছে, নিউট্রিনোকে ডিটেক্ট করা খুব কঠিন কেন, কারণ কি এর মাস আর চার্জ এই দুটোই কি বল, খুব কম হয়, নেগলিজেবল হয়, তার জন্য একে ডিটেক্ট করা সহজে যায় না। তো এইভাবে লিখি, মানে খুব স্মল পার্টিকেল। ঠিক আছে, তারপরেরটা দেখ, যে নিউক্লিয়াসে যদি প্রোটন থাকে তারপরে সেটা স্টেবল কেন, ওইটাই হচ্ছে কথা, যে আমার নিউক্লিয়াসে দু রকম ফোর্স আছে। দেখ, একটা প্রোটন প্রোটন রিপালশন, প্রোটন প্রোটন রিপালশন, আর প্রোটন আর নিউট্রন গুলোকে একসাথে বেঁধে রাখতে সাহায্য করে নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স, বা নিউক্লিয়ার ফোর্সও বলা যেতে পারে। এই নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্সটা রিপালশনের থেকে বড় হয়। কেন বড় হয় না, প্রোটন প্রোটন রিপালশন হওয়ার জন্য তো প্রোটন প্রোটন এক্সিস্ট করতে হবে, কিন্তু প্রোটন আর নিউট্রন বারবার কি বলছে, এই পাই কণা দেওয়া নেওয়ার মাধ্যমে, পাই বা মেসন কণা দেওয়া নেওয়ার মাধ্যমে প্রোটন নিউট্রনটা কনভার্সনটা মানে চলতেই আছে চলতেই আছে। তাই প্রোটনটা অতটা সময় পাচ্ছে না নিজেদেরকে রিপেল করার জন্য, বরঞ্চ তার পরিবর্তে যেহেতু বারবার বারবার প্রোটন নিউট্রন চেঞ্জ গুলো হচ্ছে,
সেই জন্য এদের মধ্যে নিউক্লিয়নগুলোর মধ্যে একটা বাইন্ডিং ফোর্স তৈরি হচ্ছে, মানে একসাথে থাকার একটা ইচ্ছা জাগছে। সেই জন্য নিউক্লিয়াস স্টেবল হয়। নিউক্লিয়াসের স্টেবিলিটি N/P রেশিও দিয়ে মাপা হয়, বুঝতে পারলি? যাদের ক্ষেত্রে N/P রেশিও 1.5-এর বেশি হয় তারা জেনারেলি হয় আনস্টেবল। ক্লিয়ার? নেক্সট দেখ, আমরা চলে যাচ্ছি, বলছে একটা নিউক্লিয়াসের ডেনসিটি যে জলের ডেনসিটির থেকে বেশি সেটা প্রমাণ করতে। ঠিক আছে, তো দেখ কিভাবে আমরা করব। তাহলে আগে নিউক্লিয়াসের ডেনসিটির প্রুফটা কর। আগে করানো হয়েছে। নিউক্লিয়াসের ডেনসিটি কত পেলি? 2.7 × 10⁻17 kg/m³। বোঝা গেল? তারপর জলের ডেনসিটি দিয়ে ভাগ করে দে, তাহলে নিউক্লিয়াসের ডেনসিটি বাই ওয়াটার ডেনসিটি 2.3 × 10⁻17, জলের ডেনসিটি 10 কিউব এসআই তে, 2.3 × 10⁻14, মানে অলমোস্ট কত, 2.3টা ছেড়ে দে, তাহলে এত টাইমস বেড়ে যাচ্ছে, এটা বলা যেতে পারে। বোঝা গেল? নেক্সট দেখ কি বলেছে, কুলম্ব ফোর্স আর নিউক্লিয়াস ফোর্সের মধ্যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি বলতে। আচ্ছা, সিমিলারিটি কি? কুলম্ব ফোর্স বা নিউক্লিয়ার ফোর্স দুটোর মধ্যেই। আর ডিসিমিলারিটি আগে বলে দিচ্ছি। দেখ অবভিয়াসলি খুব ইজি। ডিসিমিলারিটি কি? ডিসিমিলারিটি বল না, কুলম্ব ফোর্স অ্যাট্রাকটিভও হতে পারে আবার রিপালসিভও হতে পারে, কিন্তু নিউক্লিয়ার ফোর্স কি হবে? শুধু অ্যাট্রাকটিভ নেচারেরই হয়। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি ভাব কুলম্ব ফোর্স কি করছে বল? প্রোটনের চারপাশে নিউট্রনগুলোকে ঘোরাতে সাহায্য, ইলেকট্রনগুলোকে ঘোরাতে সাহায্য করছে। একই রকম ভাবে নিউক্লিয়ার ফোর্স কি করছে বল? নিউক্লিয়নগুলোকে একসাথে বেঁধে রাখতে সাহায্য করছে। ক্লিয়ার? তো ওইভাবে ওগুলো লিখে নিবি, একটু বই থেকে দেখে নিস সিমিলারিটি ডিসিমিলারিটি, এই গল্পগুলো একটু খেয়াল করে নিস। ঠিক আছে, ওকে। তো ওইভাবে রাখবি যে একসাথে রাখতে সাহায্য করছে, ওটা একটু দেখে নিস। এগুলো একটু বইতেই পেয়ে যাবি সব, বা গুগলে সার্চ মারবি, হয়ে যাবে। কথায় লিখছি না। একই রকম গামা রে এক্স এর মধ্যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি বইতে আছে, দেখে নিবি। ঠিক আছে, সিমিলারিটি আর ডিসিমিলারিটি পড়তে হবে, একটু বইতে দেখে নিবি। গামা রে এক্স এর দুটোই কি বল? ইএম রেডিয়েশন। দুটোই যেহেতু ইএম রেডিয়েশন, তাই দুটোই চার্জলেস। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কোনোটাই কি হয় না বল? ডিফ্লেক্ট করে না। এগুলো সিমিলারিটি। ডিসিমিলারিটির মধ্যে দুটোর ওয়েভলেন্থ আলাদা, পেনিট্রেশন পাওয়ার আলাদা, এগুলো একটু দেখে নিতে হবে। এক্স রে কখন তৈরি হয়? যখন ইলেকট্রন এসে অ্যাটমকে ধাক্কা মারছে। আর গামা রে কখন তৈরি হয়? যখন একটা আনস্টেবল নিউক্লিয়াস স্টেবল নিউক্লিয়াসে পরিণত হতে চাইছে। একই রকম ভাবে ক্যাথোড রে আর বিটা রে এর মধ্যে পার্থক্য। বই না থাকলে কপি নোটে পেয়ে যাবি, নিচে ড্রাইভের লিঙ্কে ক্লিক করবি, সেখানে দেখবি দেওয়া আছে। বিটা মাইনাস ডি কে এখনই করলাম বল? নিউট্রন একটা ভেঙে কি তৈরি করবে? প্রোটন আর একটা বিটা পার্টিকেল, এটাকে বিটা মাইনাস বলে। এটা কিন্তু সবাই পড়ে এসেছিস, পড়ে যেটা আসে না সবাই সেটা হলো পরেরটা। কোনটা? বিটা প্লাস ডি কে। বিটা প্লাস ডি কে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখা যায়। যেমন দেখ, একটা উদাহরণ লেখাই আছে, ফসফরাস 30-15 থেকে সিলিকন 30-14 প্লাস E0-1। তোরা এই রেডিও অ্যাক্টিভ রিয়াকশন গুলোর মেন বেসিকটা সবার মনে আছে তো? যে মাস নাম্বার যোগগুলো করলে সেম পাবো, আর নিচে অ্যাটমিক নাম্বার যোগ করলে সেম পাবো। মানে কত? 30 + 0 30। ডান দিকের যা মাস নাম্বার যোগ করে বাদিকের মাস নাম্বার, ডান দিকের অ্যাটমিক নাম্বার যোগ করে বাদিকের অ্যাটমিক নাম্বার। হলো? নেক্সট, বই থেকে দেখবি রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে বল? আনস্টেবল নিউক্লিয়াস যখন স্টেবল হতে চাইছে তখন কি করছে বল? আলফা, বিটা, গামা বিভিন্ন রেডিয়েশন করছে অনেকটা সময় ধরে। এই ঘটনাটাকে আমরা রেডিও অ্যাক্টিভিটি বলছি। কেন রেডিও? খুব ইম্পর্টেন্ট। কেন নিউক্লিয়ার ফেনোমেনা বলি? দেখ, রেডিও অ্যাক্টিভিটি ডিসইন্টিগ্রেশন হলে কার চেঞ্জ হয়? নিউক্লিয়াসের চেঞ্জ হয়, ফলে নতুন এলিমেন্ট তৈরি হয়। আজকে যদি শুধু ইলেকট্রন বেরোতো বা ঢুকতো তাহলে তো ক্যাটায়ন অ্যানন, একই অ্যাটমের ক্যাটায়ন অ্যানন হতো। কিন্তু আজকে ইউরেনিয়াম থেকে যদি আলফা পার্টিকেল বের হয়, থোরিয়াম, মানে পুরো নতুন ধর্ম বিশিষ্ট নতুন একটা এলিমেন্ট তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই
এটাকে নিউক্লিয়ার ফেনোমেনন বলা হয়। ক্লিয়ার? এবার নেক্সট দেখ আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে। ডেফিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ডেফিনেশনটা নোট থেকে দেখবি। আগে বল ঘটনাটা কি। বলা হচ্ছে স্টেবল নিউক্লিয়াসের কোনো একটা নিউক্লিয়াস, সে হলো স্টেবল, তাকে আর্টিফিশিয়ালি কি করছি, আনস্টেবল বানিয়ে রেডিও অ্যাক্টিভিটি দেখানো হচ্ছে। বোঝা গেল? জোর করে তাকে আনস্টেবল দেখাচ্ছে। যেমন সোডিয়ামের 23-11 আইসোটোপটা কি হয় বল, স্টেবল, কিন্তু সেটা থেকে সোডিয়াম 24-11 আইসোটোপটা জোর করে আর্টিফিশিয়ালি বানিয়েছি, যে কিনা Mg2412 আর একটা বিটা পার্টিকেল এমিট করছে, মানে একটা বিটা এমিশন বা বিটা রেডিও অ্যাক্টিভিটি দেখাতে পারছে। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে আয় আর্টিফিশিয়াল ট্রান্সমিউটেশন। তাহলে আর্টিফিশিয়াল ট্রান্সমিউটেশনের গল্পটাও কিন্তু সেম টাইপের। কি, যে ধর আজকে যাদের মাস নাম্বার গুলো অনেক বেশি, যেমন ইউরেনিয়াম, তারা রেডিও অ্যাক্টিভিটি দেখায় ঠিকই, কিন্তু তাদের রেডিও অ্যাক্টিভিটি দেখানোর জন্য একটা এনার্জেটিক পার্টিকেল দিয়ে আগে হিট করতে হয়। তোরা ফিশন রিঅ্যাকশনে দেখেছিস, ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে আঘাত করব, ওই গল্পটাকে আর্টিফিশিয়াল ট্রান্সমিউটেশন বলে। কি না, বোম্বার্ডমেন্ট উইথ এনার্জেটিক পার্টিকেল, মানে এনার্জেটিক পার্টিকেল দিয়ে হিট করতে হবে, তাহলে মানে ওই যে রেডিও অ্যাক্টিভ ব্যাপারটা বা রেডিও অ্যাক্টিভ ডিকেটা ওটা ইনিশিয়েট করতে হবে, ওকে সূচনা করে দিতে হবে, মানে ওকে সাহায্য করতে হবে বেসিক্যালি, আরেকটা ভাষায় ভাবলে। বুঝতে পারলি? ওকে, তো ছোট ছোট ডেফিনেশন দেখে নিবি। সডিফাজান্স রুল কিন্তু আগেই হয়ে গেছে, যে কি আলফা বেরোলে ওই যে ওটা যে বোঝালাম, যে দেখ আলফা বেরোলে কি হবে, 4 কমবে আর অ্যাটমিক নাম্বার 2 কমবে। বিটা বেরোলে কি হবে, মাস নাম্বার সেম থাকবে, অ্যাটমিক নাম্বার 1 বাড়বে। আর গামা বেরোলে কি হবে, কিছুই হবে না, শুধু একটা হায়ার স্টেটের অ্যাটম তৈরি হবে, ওই একই, মানে তুই যদি মাস নাম্বার অ্যাটমিক নাম্বারের হিসাবে ভাবিস, কিচ্ছু চেঞ্জ হবে না। ঠিক আছে? আচ্ছা, ট্রান্স ইউরেনিক এলিমেন্ট কাকে বলে? বলা হচ্ছে ইউরেনিয়ামের পরের যে অ্যাটম গুলো, নেক্সট অফ ইউরেনিয়ামের যে পরের গুলোকে আর্টিফিশিয়ালি বানানো হয়, যারা কিনা রেডিও অ্যাক্টিভিটি দেখাতে পারে, তাদেরকে ট্রান্স ইউরেনিক এলিমেন্ট বলে। যেমন ইউরেনিয়াম 238 কে দেখ, একটা যখন নিউট্রন দ্বারা আঘাত করছি, তখন ইউরেনিয়াম 239 তৈরি হলো, দিয়ে নেপচুনিয়ান 239, এই নেপচুনিয়ান 239ও কিন্তু কি বল, রেডিও অ্যাক্টিভিটি দেখাতে পারবে। তাহলে এই তখন এই যে ইউরেনিয়াম 239 যেটা তৈরি হলো, এটা কি এলিমেন্ট বল, ট্রান্স ইউরেনিক এলিমেন্ট। এগুলো মুখস্থ রাখতে হবে ইয়ে দিয়ে। এবার আমরা চলে আসছি একটা ফিশন, একটা ফিউশন। তাহলে বল, সবাই জানিস ফিশন কাকে বলে? যখন বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, মানে যার মাস নাম্বার বেশি, ওই বড় মাস নাম্বারটা ভেঙে ভেঙে ছোট ছোট মাস নাম্বারে পরিণত হচ্ছে, তখন তাকে আমরা ফিশন বলছি। যেমন ইউরেনিয়াম 235কে একটা নিউট্রন দিয়ে আঘাত করলে কি তৈরি হচ্ছে দেখ, বেরিয়াম 141, ক্রিপ্টন 92 আর 3টে নিউট্রন আর কিছু পরিমাণ এনার্জি। এই কতটা পরিমাণ এনার্জি ফিশন রিঅ্যাকশনে নির্গত হবে, সেটা কিন্তু আমাদের আসে, বুঝতে পারলি? সেটা করতে দেয়, সেটা কত দেখ পরের পেজে করে রেখেছি, রিঅ্যাকশনটা আবার লিখেছি। প্রতিটার মাস মুখস্থ রাখতে হবে। ইউরেনিয়ামের 234.99, একটা নিউটনের 1.0087, বেরিয়ামের এত, ক্রিপ্টনের এত। তাহলে আগে প্রোডাক্ট গুলোর মাস বার করবি, আর যারা রিয়াক্ট করলো তাদের মাস বার করবি। তাদের যে বিয়োগফলটা সবসময় মনে রাখবি, যারা রিয়াক্ট করলো তাদের মাসটা বেশি হবে, প্রোডাক্টের মাসগুলো কম হবে। এদের বিয়োগফলটা হলো মাস ডিফেক্ট। এই যতটা মাস ডিফেক্ট পেলাম, সেই মাস ডিফেক্টের সমপরিমাণ ইকুইভ্যালেন্ট এতটা এএমইউ, আর 1 এএমইউ মানে কত ইকুইভ্যালেন্ট এনার্জি বল, 931 গুণ করলে এত অ্যামাউন্ট এনার্জি তৈরি হবে। বোঝা গেল? ওকে, নেক্সট দেখ ফিশনকে চেন রিঅ্যাকশন বলে কেন। দেখ ইউরেনিয়ামকে যেই একটা নিউট্রন দিয়ে আঘাত করলাম, ভালো করে দেখ 3খানা নিউট্রন তৈরি হলো, ভালো করে দেখ, সেটা আবার 3টে ইউরেনিয়ামকে ধাক্কা মারতে পারে, যারা কিনা 3টে 3টে করে কটা বল, 9খানা নিউট্রন দিতে পারে। তাহলে এইভাবে তুই যদি একবার শুরু করে দিস, তারপর জিনিসটা নিজে থেকে চেন রিঅ্যাকশনকে আরেকটা ভাষায় সেলফ কন্ট্রোলিং রিঅ্যাকশনও বলে, মানে নিজে থেকে কন্ট্রোল করে নেবে, নিজে থেকে কন্ট্রোল করে নেবে। বোঝা গেল?
সেই জন্য এই রিয়াকশনকে নিজের মতো বেড়ে চলে যাবে, নিজের মতো বৃদ্ধি পেয়ে যাবে, এই জন্য একে কি বল চেন রিয়াকশন বলা হয়ে থাকে। অ্যাটমিক বোমে কি ইউজ করা হয়, তাই এই ঘটনাটাকে ইউজ করা হয়। তাহলে এই কোশ্চেনটা যদি এমসিকিউতে আসে, কি ফিশন রিয়াকশন আমরা ইউজ করে থাকি। নিউক্লিয়ার রিয়াক্টর, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার ফিশন এটা একটা আনকন্ট্রোলড ফ্যাশনে বেড়ে যেতে পারে, মানে হঠাৎই তার রেট অফ রিয়াকশন এত বেড়ে যেতে পারে যেটা আমার কন্ট্রোলের বাইরে। তাহলে সেটাকে আমার কন্ট্রোল করার জন্য যেটা যে মেশিন ইউজ করা হয় তাকে কি বলা হয়, নিউক্লিয়ার রিয়াক্টর। টু কন্ট্রোল রেট অফ নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশনের রেটটাকে আমার কি করতে হয় বল, কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার করা হয়। বোঝা গেল? এবার খুব ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার রিয়াক্টরে কি কি ব্যবহার করা হয় সেটা খুব আসে, মানে এই কি কি জিনিস ইউজ করা হয়। তো ভালো করে দেখ, প্রথমে বলা হচ্ছে ক্যাডমিয়াম ইউজ করা হয়, যে কিনা অ্যাজ এ নিউট্রন অ্যাবজর্বার। মানে ধর কোনো কারণে কি হচ্ছে, রেট অফ রিয়াকশন বেড়ে গেছে, মানে অনেক নিউট্রন তৈরি হচ্ছে যারা অনেক ইউরেনিয়ামকে গিয়ে ধাক্কা মারছে, তাই ক্যাডমিয়ামের রড ঢুকিয়ে নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে নেওয়া হয়, তাহলে আর পরে ইউরেনিয়ামকে নিউট্রন গিয়ে ধাক্কা মারতে পারবে না, তাহলে রেট অফ রিয়াকশনটা ধীরে ধীরে কমানো হয়। বোঝা গেল? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট যে মডারেটর হিসাবে কি ইউজ করা হয়, মডারেটর হিসাবে হেভি ওয়াটার ইউজ করা হয়, ভারী জল। মডারেটর ইজ ইউজড, সরি, হেভি ওয়াটার ইজ ইউজড অ্যাজ মডারেটর। মডারেটর কি করে, মডারেটর নিউট্রনের স্পিডকে কমায়, স্পিডকে ডিক্রিজ করতে সাহায্য করে। মানে নিউট্রন বেশি স্পিড হলে কি অসুবিধা, দেখ নিউট্রন গিয়ে ইউরেনিয়ামকে ধাক্কা মারছে, দিয়ে ইউরেনিয়ামটা ওই নিউট্রনকে শোষণ করছে। এবার আজকে যদি নিউট্রনের স্পিডটা অনেক বেশি হয় তাহলে কি হবে বলতো, যে ইউরেনিয়ামের সাথে ধাক্কা খেয়ে ইউরেনিয়াম শোষণ করার জন্য প্রয়োজনীয় সময়ই পাবে না, ধাক্কা খেয়ে বেরিয়ে যাবে। তাই এই যে নিউট্রন যে কোনো, এর পরের কোশ্চেনই আছে যে কোনো নিউট্রন এসে কিন্তু ফিশন রিয়াকশন করতে পারে না, নিউট্রনগুলোকে স্লো হতে হয়। বুঝতে পারলি? আর এমনি তো ঠান্ডা ওয়াটার বা নাইট্রোজেন ইউজ করা হয় অ্যাজ কুল্যান্ট, ঠান্ডা করার জন্য। বোঝা গেল? নেক্সট দেখ, ক্রিটিক্যাল সাইজ আর ক্রিটিক্যাল মাস ওই একই গল্প, যে প্রতিটা স্যাম্পেলের, মানে যে তুই রেডিও অ্যাক্টিভ স্যাম্পেলটা নিচ্ছিস তার একটা মিনিমাম সাইজ আছে যাতে ফিশন রিয়াকশনটা চেন রিয়াকশন হয় বা সেলফ কন্ট্রোলিং হয়ে যায়, তার নিচে নিলে ওটা সেলফ কন্ট্রোলিং হবে না, তাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল সাইজ। আর তার মাসকেই বলা হচ্ছে কি মাস বল, ক্রিটিক্যাল মাস। নেক্সট, নিউট্রনই কেন দরকার হলো ফিশনে, অন্য কোনো মানে পার্টিকেল মানে আলফা বিটা প্রোটন ইলেকট্রন এগুলো দিয়ে ধাক্কা মারলে হলো না কেন? না, অ্যাকচুয়ালি দেখ নিউট্রন হলো চার্জলেস, সেই জন্য ইট ইজ নট অ্যাট্রাক্টেড অর রিপেলড বাই পজিটিভ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের দ্বারা অ্যাট্রাক্ট হয় না, রিপেলও হয় না। বুঝতে পারলি? তাহলে যেহেতু এর দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে না, রিপেলও হচ্ছে না সহজে, তাই কি হচ্ছে বল, নিউট্রন সহজেই নিউক্লিয়াস অবধি পৌঁছে যেতে পারছে বা নিউক্লিয়াসের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে, ভালো করে বলছি। তাহলে ফিশন রিয়াকশনটা ইনিশিয়েট করতে পারছে। তাহলে কেন ফিশন রিয়াকশন করতে গেলে নিউট্রন দরকার, বোঝা গেল? এই যে হোয়াট টাইপ অফ নিউট্রন দরকার এন্ড হোয়াই, এটাই বললাম, স্লো নিউট্রন দরকার। কেন? যাতে it can interact with নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে যাতে নিউক্লিয়াস দ্বারা অ্যাবজর্ব হতে পারে, নিউক্লিয়াস সাহায্যে মানে ইন্টারঅ্যাক্ট করতে পারে নিউক্লিয়াসের সাথে। ফিউশন কাকে বলে? তাহলে ফিউশন পড়া হলো চ্যাপ্টারের শুরুতে, যে হালকা লাইটার নিউক্লিয়াস গুলো যুক্ত হয়ে কি হচ্ছে বল, হেভিয়ার নিউক্লিয়াসে পরিণত হতে চাইছে। কোথায় হয়? স্টার, সান, এই জায়গায় যদি জিজ্ঞাসা করে কোন টাইপের রিয়াকশন হয় তাহলে কি লিখতে হবে বল, ফিউশন।
কি রিয়াকশন দেখতে পাচ্ছি, দুটো হাইড্রোজেন নিয়ে হিলিয়াম 3 2, আর হাইড্রোজেন নিয়ে একটা হচ্ছে হিলিয়াম 4 2, আর একটা করে নিউট্রন বেরোচ্ছে। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নিই, বোঝানোর কিছু নেই। তাহলে ফিউশনে কতটা এনার্জি রিলিজ হয়, একই রকম ভাবে রিয়াকশনটা লিখেছি, হাইড্রোজেনের মাস, হিলিয়ামের মাস, নিউট্রনের মাস মনে রাখতে হবে, প্রোডাক্টগুলোর যোগ করব, রিয়াক্ট্যান্টগুলোর যোগ করব, রিয়াক্ট্যান্টটা বেশি হবে, প্রোডাক্ট কম হবে, ওটা হলো মাস ডিফেক্ট। মাস ডিফেক্টকে আমরা 931 দিয়ে গুণ করলে আমরা কি পাবো বল, কতটা এনার্জি রিলিজড হবে সেইটা দেওয়া আছে ওখানে। ঠিক আছে, ভিডিও স্টপ করে একটু দেখে নিবি এখানটা। এবার বলছে কেন ফিউশনে লাইটার নিউক্লিয়াস ইউজ করি। তাহলে ফিউশনে কি হচ্ছে, দুটো পজিটিভলি চার্জ নিউক্লিয়াস কম্বাইন হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে যখন দুটো পজিটিভ চার্জ কম্বাইন হবে তখন রিপালসিভ ফোর্সটা হাই রিপালশন হবে। তাহলে রিপালশনটা যত কম হবে তত তাহলে কম্বিনেশনটা করতে সুবিধা হবে, সেটার জন্যই যত সুবিধা হোক বা লাইটার নিউক্লিয়াস নেব। এই একই কারণের জন্য কিন্তু, আচ্ছা হাইড্রোজেন বোমেও তাহলে কি ইউজ করা হয় বল, ফিউশন করা হয়। আর যে আগের কথাটা বলছিলাম, এই রিপালশনটাকে করার এই জন্যই কিন্তু একে কি বলা হয় বল, থার্মো নিউক্লিয়ার রিয়াকশন বলে। মানে যে যেহেতু এই হাই রিপালশন কাজ করছে, যেহেতু দুটো নিউক্লিয়াস অ্যাড হচ্ছে বলে, তাহলে তাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য বা তাকে ব্যালেন্স করার জন্য আমার কি চাই, হাই টেম্পারেচার দরকার। এবার এত হাই টেম্পারেচার দরকার যে সেটা অনেক সময় কি হয়, নর্মালি তৈরি করা সম্ভব না, সেই জন্য আগে ফিশন করে নেওয়া হয়, তারপর ফিউশন করা হয়। এই কোশ্চেনটাও দিতে পারে ঘুরিয়ে, ফিউশনের আগে ফিশন কেন করা হয়, যাতে এই হাই টেম্পারেচারটা ইউজ করতে পারি। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা চলে আসছি, তাহলে এই যে রেডিও অ্যাক্টিভ, এখান থেকে অঙ্ক আসবে, রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন, যে রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে সেটা আমরা বুঝবো, মানে কত কি ল মেনে করে চলছে। দেখ, রেট অফ ডিসইন্টিগ্রেশন, তার ফর্মুলা কি, ডিএন বাই ডিটি। তাহলে ডিএন বাই ডিটি কি বোঝাচ্ছে, ডিটি সময় ডিএন খানা নিউক্লিয়াস ভেঙে যায়, তাহলে এক সময় কত হয়, ডিএন বাই ডিটি। সামনে একটা মাইনাস দিলাম, মাইনাস কেন, যেহেতু নাম্বার অফ নিউক্লিয়াস কি হচ্ছে, যত সময় যাচ্ছে কমছে। বলছে প্রপোর্শনাল টু এন, মানে কোন মুহূর্তে রেট অফ ডিসইন্টিগ্রেশন কত হবে সেটা ওই মুহূর্তে কতগুলো নিউক্লিয়াস প্রেজেন্ট আছে তার উপর ডিপেন্ড। মানে ভালো করে ভাব, প্রথমে 100 খানা নিউক্লিয়াস আছে, তাহলে তখন তাড়াতাড়ি ভাঙছে, এবার 100টা ভেঙে ভেঙে কিছু সময় পর 40টা হয়ে পড়ে আছে, তখন কিন্তু আস্তে আস্তে ভাঙছে। মানে প্রথমবার 100 থেকে 90 হতে যদি 1 বছর লাগে, 40 থেকে 30 হতে কিন্তু 1 বছর লাগছে না, 40 থেকে 30 হতে 2.5 বছর লাগছে, মানে আরো বেশি সময় লাগছে। আমরা পরে দেখবো, যদি আমি টাইম ভার্সেস নাম্বার অফ নিউক্লিয়াসের গ্রাফটা আঁকি, এরকম এক্সপোনেনশিয়ালি কমছে ধীরে ধীরে। দেখ, প্রথমে তাড়াতাড়ি কমছে এনের ভ্যালু, তারপর আস্তে আস্তে কমছে। তাহলে এটা প্রমাণটা দেখ, তাহলে প্রপোর্শনাল তুললে একটা ল্যামডা বা কনস্ট্যান্ট আসে, এই ল্যামডাকেই বলা হয় ডিকে কনস্ট্যান্ট। তাহলে আজকে এনটাকে নিচে নিয়ে নিলাম, টিটাকে ওপরে নিয়ে নিলাম, ইন্টিগ্রেশনের লিমিটটা ভাব, টাইম যখন 0 তখন অনেকগুলো অ্যাটম ছিল, এন 0, কিছু সময় পর এন খানা অ্যাটম পড়ে আছে। তাহলে বারবার বলছি, এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে, N0 হলো ইনিশিয়াল, এন হচ্ছে রিমেনিং, কতগুলো বেঁচে আছে। তাহলে N0 মাইনাস এন এত পরিমাণ ডিসইন্টিগ্রেট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। তাই অঙ্কটাই কিন্তু ডিসইন্টিগ্রেট কতটা হয়েছে, কতটা পড়ে আছে, আর কতটা ইনিশিয়াল ছিল, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কে সমস্যা দাঁড়াবে। তাহলে বল dx বাই এক্স কি হবে, লগ এক্স, যার বেস ই, আপার লিমিট এন, লোয়ার লিমিট n0, এখানে টি, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0, তাহলে কত আসলো বল না, লগ এ মাইনাস লগ বি, আর এখানে ল্যামডা টি, মাইনাসটা ওদিকে অ্যাবজর্ব করে দিলি, ঠিক আছে। তাহলে লগ n বাই n0 ইকুয়াল টু ল্যামডা টি, তাহলে টি ইকুয়াল টু কত আসলো, 1 বাই ল্যামডা লগ n বাই n0। সবসময় মনে রাখবি n0 বা ইনিশিয়ালটা নিচে লেখা, কতটা পড়ে আছে, বারবার বলছি, n মানে কিন্তু কতটা হয়ে গেছে তা নয়, n মানে কতটা পড়ে আছে। তাহলে এখান থেকেই আবার দেখ, যদি লগটা তুলে দিতিস তুই,
এখান থেকেই তুই দেখ, আচ্ছা এখানে একটা মাইনাস ছিল কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে, মাইনাস এই ভেতরে অ্যাবজর্ব করিয়ে দে, তাহলে ঝামেলাটা মিটেই যাবে, একবারে মেটা। লগ এন বাই এন জিরো উল্টে দিলাম এ বাই এ, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এন জিরো বাই এন, ঠিক আছে। আর যদি তুই এই লগ তুলে লিখতে চাস তাহলে কি হতো, এন জিরো বাই এন ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা টি, ই টু দি পাওয়ার ল্যামডা টি নামিয়ে দিলি, তাহলে এন ইকুয়াল টু এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটাও অ্যাপ্লাই করতে পারিস। বোঝা গেল? এখান থেকেই দেখ বোঝা যাচ্ছে এক্সপোনেনশিয়ালি এন এর ভ্যালু কমছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখ কি বলেছে, হাফ লাইফ কাকে বলে, তোরা কেমিস্ট্রিতেও পড়েছিস। হাফ লাইফ মানে কি, যখন 50% ডিসইন্টিগ্রেট হয়ে গেছে তাহলে পড়ে আছে কত, বাকি 50%। টাইমের ফর্মুলা ছিল 1/λ log n0/n, তাহলে বসালে কত চলে আসছে বল, log 2/λ, একে বলা হয় হাফ লাইফ, অঙ্কে কাজে লাগবে। আর একটা ইম্পর্টেন্ট, হাফ লাইফের প্রুফটা অতটা দেয় না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাভারেজ লাইফের প্রুফটা দেয়। ভালো করে বোঝ অ্যাভারেজ লাইফ কাকে বলে, ডেফিনেশনটা কপি থেকে বা বই থেকে দেখবি, কিন্তু জিনিসটা কি বোঝাচ্ছে দেখ, দেখ আগে ভালো করে বোঝ। বলছে নিউক্লিয়াস গুলো তো ভাঙতে ভাঙতে আছে, ধর 50টা নিউক্লিয়াস আছে, প্রথম 10টা ভাঙতে টি সময় নিল, তাহলে প্রথম 10টা ভাঙতে যদি টি সময় নেয়, তাহলে যে বাকি 40টা পড়ে থাকবে, সেই 40টা কতক্ষণের জন্য সার্ভাইভ করলো বল, টি সেকেন্ডের জন্য। 50টা নিউক্লিয়াস আছে, এই 10টা টি সেকেন্ড ধরে ভাঙছে বা টি সময় ধরে ভাঙছে, তাহলে বাকি যে 40টা, তাহলে সেটা টি সময়ের জন্য সার্ভাইভ করে গেল তো। তাহলে এই যে টি সময়ের জন্য সার্ভাইভ করলো, তাহলে আমরা ধরে নিচ্ছি ডিএন খানা নিউক্লিয়াস টি সেকেন্ডের জন্য সার্ভাইভ করছে, তাহলে টোটাল লাইফ ইন্টিগ্রেশন বাই টোটাল নাম্বার অফ অ্যাটমস, তাহলে কি বোঝাচ্ছে অ্যাভারেজ লাইফ, বুঝতে পারলি, মোট সার্ভাইভের টাইম বাই টোটাল নাম্বার অফ নিউক্লিয়াস, ইনিশিয়ালি কতগুলো ছিল। তাহলে নিচে ডিএন কে ইন্টিগ্রেশন করলে এন পাবি, আপার লিমিট এন জিরো, লোয়ার লিমিট জিরো, তাহলে এন জিরো থেকে জিরো বাদ দিলে এন জিরো হলো। ডিএন ইন্টু টি কি করে আমরা করছি সেটা এখানে দেখে নে, এটা রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন থেকে পেয়েছি n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার ল্যামডা টি, দুদিকে ডিফারেন্সিয়াল নিয়েছি, দিয়ে ডিএন এর জায়গায় এটা বসিয়ে দিলাম। আর লিমিটটা যেহেতু টি থেকে কিসে নিয়ে চলে গেছি, দেখ লিমিটটা আমরা এখন এন এর লিমিট ছিল, এন এর লিমিট থেকে ডিটি মানে টাইমের লিমিটে চলে গেছি, তাই লিমিটটা চেঞ্জ করে দিয়েছি। দেখ n ইকুয়াল টু n0 কখন ছিল, যখন টাইম জিরো, আর n ইকুয়াল টু জিরো মানে আর কোনো নিউক্লিয়াস বেঁচে নেই কখন, ইনফিনিটি সময়, তাহলে যেখানে জিরো ছিল মানে আর নিউক্লিয়াস বেঁচে নেই কখন, ইনফিনিটি সময়, এন জিরো মানে ইনিশিয়াল, ইনিশিয়াল মানে কখন, 0 সেকেন্ডে। তাহলে দেখ তোরা ইন্টিগ্রেশন করেছিস অঙ্কে, ইন্টিগ্রেশন বাই পার্টস বলে এটাকে, তো অত কিছু ভাবতে হবে না, এন জিরো ওপর নিচে কেটে গেল, মাইনাসটাকে অ্যাবজর্ব করে দিলি, তাহলে লিমিটটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অঙ্কে দেখেছিস জিরোটা নিচে মানে ইনফিনিটিটা উপরে চলে যাবে, এটাকে ডাইরেক্ট লিখবি 1/λ²। তাহলে অ্যাভারেজ হাফ লাইফ কত বল, 1/λ, আর টি হাফ কত ছিল বল, log 2/ln2/λ। বোঝা গেল? নেক্সট দেখ অ্যাক্টিভিটি কাকে বলে এবং এর ইউনিট। অ্যাক্টিভিটি মানে তাহলে দেখ আমরা কি পেলাম, n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি পেলাম, তো দুদিকে একটা ল্যামডা দিয়ে গুণ করে দিলাম, তাহলে ল্যামডা n ইকুয়াল টু ল্যামডা n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটাকেই অ্যাক্টিভিটি বলে। দেখ সেম টাইপের দেখতেই ফর্মুলা, তাহলে এ জিরোটা কি, ইনিশিয়াল অ্যাক্টিভিটি। আচ্ছা এর ইকুয়েশন কি কি আছে বল, খুব ইম্পর্টেন্ট ইউনিট 20, এসআই ইউনিট কি বল, বেকারেল, আর একটা ইউনিট আমরা ইউজ করি ডিপিএস, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, 20 বেকারেল ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কগুলো একটু দেখে রাখবি যদি দরকার পড়ে। ওকে, তো এতটা ছিল আমার কিন্তু নিউক্লিয়াসের থিওরি পার্টটা, বোঝা গেল? ওকে, এরপর দেখ আমরা ঢুকে যাচ্ছি নিউমেরিক্যালসে, ঠিক আছে। তো নিউমেরিক্যালসের ফার্স্ট কনসেপ্টটা দেখ কি বলেছে, ফার্স্ট অঙ্কটা দেখ কি বলেছে, খুব ইজি অঙ্ক। একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পেলের হাফ লাইফ বলা আছে ইনিশিয়াল 10 টু দি পাওয়ার 12 খানা
অ্যাটম আছে, তাহলে কতগুলো 1 সেকেন্ডে ডিসইন্টিগ্রেট হচ্ছে জানতে চেয়েছে। তাহলে হাফ লাইফ 30 দিন, সেখান থেকে তুই ল্যামডা পেয়ে গেলি। কতগুলো ডিসইন্টিগ্রেট করতে দিয়েছে, তোরা কিন্তু ওই প্রথমেই সবাই স্টুডেন্টরা কি করে, টি ইকুয়াল টু 1/λ দিয়ে শুরু করে, ওটা দিয়ে হবে না। ডিএনডিটি মানে ল্যামডা, তাহলে ল্যামডার জায়গায় ভ্যালু বসালাম, আর এন মানে কতগুলো ওই মুহূর্তে অ্যাটম প্রেজেন্ট আছে ওইটা। তাহলে এতগুলো ডিসইন্টিগ্রেশন, কিন্তু এখানে কি পেলাম বল, পার ডে। ওরা জানতে চাইছে কি পার সেকেন্ড। তাহলে পার ডে যেহেতু এটা বেরোলো, তোকে পার সেকেন্ড, তাহলে প্রথমেই এই ডেটাকে তোকে কি নিতে হবে, 24 × 3600 দিয়ে গুণ করে প্রথমেই হাফ লাইফটাকে সেকেন্ডে, তাহলে ওই উত্তরটা পার সেকেন্ড আসবে। বোঝা গেল? তোকে কিন্তু জানতে এসেছে কতগুলো অ্যাটম 1 সেকেন্ডে ডিসইন্টিগ্রেট হবে। এটা খুব ভালো অঙ্ক। এটাতে বলেছে কটা আলফা কটা বিটা, মনে রাখ। আলফা বেরোলে মাস নাম্বারও চেঞ্জ হয়, অ্যাটমিক নাম্বারও চেঞ্জ হয়, কিন্তু বিটা বেরোলে মাস নাম্বার চেঞ্জ হয় না, অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়। তাহলে মাস নাম্বারের চেঞ্জ থেকে কিন্তু তুই আলফাটা পেয়ে যাবি। 238 থেকে 206/4 মানে কটা বল, 8টা। এবার নিজেরা বল, 8টা আলফা যদি বেরোতো, কিছু একটা তৈরি হতো এক্স, তার এটা 206, কিন্তু 16 তো কমতো। তাহলে 16 কমলে কত হওয়া উচিত ছিল বল, 86। 16 কমলে কত হওয়া উচিত ছিল বল, 76। কিন্তু তোকে যেটা দেওয়া আছে সেটা কত নিচটা বল, 82। তাহলে বিটা বেরোলে জানিস এক এক করে বাড়ে, তাহলে বিটাটা কত বল, 82 - 76/1, তাহলে কটা হলো, 6টা। তাহলে আবার বলছি, প্রথমে মাস নাম্বারটা বিয়োগ করে 4 দিয়ে ভাগ করে আলফা পেলি, অ্যাটমিক নাম্বার থেকে কিন্তু বিটা পাবি না, ওই যে কটা আলফা পেলি তার জন্য অ্যাটমিক নাম্বারের চেঞ্জ কত হতে পারে আগে দেখে নিবি, আর তোকে ডটার নিউক্লিয়াসটা যেটা বলা আছে তাদের অ্যাটমিক নাম্বারের বিয়োগফলটা হবে বিটা নাম্বার, মানে যে কটা আলফা বেরোলো তার জন্য আগে অ্যাটমিক নাম্বারের চেঞ্জটা বার করে নে। বোঝা গেল? ওকে, নেক্সট দেখ কি বলেছে। একটা স্যাম্পেল ইনিশিয়াল অ্যাক্টিভিটির 1/32 অংশ বেঁচে আছে, ঠিক আছে? তাহলে তোকে বলেছে 30 দিন পর, তাহলে হাফ লাইফ কত? তাহলে বোঝ, খুব মানে ইজি কোশ্চেন, যে এ ইকুয়াল টু কত, a0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এ কত বলেছে, a0 এর 1/32, তাহলে ই টু দি পাওয়ার a0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে কেটে গেল। তাহলে 1/32 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে 32 ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা টি। এবার দুদিকে যদি লগ নিই, তাহলে লগ 32 ইকুয়াল টু, এখান থেকে ল্যামডা টি নেমে আসবে, ল্যামডার জায়গায় দেখ তুই বসাতে পারিস log2 বাই হাফ লাইফ। আর এটা কত সময় লেগেছে বল, 30 দিন, তাহলে মনে রাখবি হাফ লাইফটা কিন্তু ডেতে বেরোবে। এবার 32কে তুই 2 এর পাওয়ারে ভাবতেই পারিস, ঠিক আছে? 2 এর পাওয়ারে 2 টু দি পাওয়ার 5 হবে, তাহলে 5 log2, তাহলে log2 কেটে গেল, তাহলে হাফ লাইফ দেখ পেয়ে গেলি কদিন বল, 6 দিন। বোঝা গেল? এছাড়াও একটা শর্টকাট ফর্মুলা হয়, n ইকুয়াল টু n0/2 টু দি পাওয়ার x। nটা মানে কতটা বেঁচে আছে, বারবার বলছি রিমেন, আর 2 টু দি পাওয়ার x এরটা কিন্তু নাম্বার অফ হাফ লাইফ না, নাম্বার অফ হাফ লাইফ, মানে কতটা সময় ওরা বলে দিয়েছে ভাই এক একটা হাফ লাইফ কত। এটা শর্টকাট ফর্মুলা, এটা দিয়েও কিন্তু তুই করতে পারিস, কোনো অসুবিধা নেই ফর্মুলাটা দিয়ে করলে। ক্লিয়ার? এরপর নেক্সট দেখ কি বলেছে, একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পেলের হাফ লাইফ কত বলেছে, 2 ঘন্টা, ইনিশিয়াল মাস 32 গ্রাম, তাহলে 10 ঘন্টা পর কতটা পড়ে আছে, এই যে এটা করতে পারিস। তাহলে বল হাফ লাইফ 2 ঘন্টা, সময় চেয়েছি বলেছে 10 ঘন্টা, তাহলে কতগুলো হাফ লাইফ চলে গেছে বল, 5টা। তাহলে বেঁচে কত আছে, ইনিশিয়াল মাসে 2 টু দি পাওয়ার 5, ইনিশিয়াল মাস 32 গ্রাম, তাহলে 1 গ্রাম বেঁচে আছে। এই কোশ্চেনটা যদি তোকে উল্টো করে দিত, রিমেন না চেয়ে জ্বলতো ডিসইন্টিগ্রেট কতটা হয়ে গেছে, তাহলেও কিন্তু এভাবেই করতে হতো, আনসার এটাই, ডিসইন্টিগ্রেট কতটা হয়ে গেছে, তাহলে বল 32 - 1 কত, 31 গ্রাম। বুঝতে পারলি? নেক্সট চলে আয়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, C14 আর C12 এর রেশিও দিয়ে আমরা কি মাপি বল, ওই পুরনো জিনিসের জীবাশ্ম বা ফসিলস এর এজ নির্ধারণ করি। সেখান থেকেই দেখ একটা বলেছে যে একটা উডে C14 আর 12 রেশিও, আগে যা রেশিও ছিল তার 1/16 ভাগ। C14টা রেডিও অ্যাক্টিভ, তার হাফ লাইফ যদি ওই 5670 বছর হয়, তাহলে ওই উডটার বয়স কত? তাহলে বল আগের রেশিওর কত ভাগ, n 1/16। তোরা কিন্তু n আর n0 মানে C14 C12 ভাববি না, এই এনটাই হলো 14:16
12C, আর N0টাও কিন্তু 14C/12C, মানে ইনিশিয়াল রেশিওটা হচ্ছে N0 ছিল, পরে রেশিওটা হয়েছে N, এরকম ভাবে। তাহলে ফর্মুলা T = 1/λ log N0/N, N/N0 1/16, তাহলে N0/N 16 বসবে। ল্যামডা মানে হাফ লাইফ থেকে ভাব, log 2/T half, তাহলে উল্টে দিলে 1/λ আছে, তাহলে T half/log 2, তাহলে 16কে ভাঙ 2^4, বাইরে চলে আসলো, log 2 কেটে যাবে, তাহলে 4টে হাফ লাইফ যেতে হবে, তাহলে একে 4 দিয়ে গুণ করলে আমি আনসার পাবো। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক দেখ, একটা নিউক্লিয়াসের মাস নাম্বারের রেশিও বলেছে, তাহলে কি বলেছে, রেডিয়াসের রেশিও বার করো, ডেনসিটির রেশিও বার করো, যেটা এই জন্যই আমি করছিলাম। রেডিয়াস দেখ মাস নাম্বারের কিউব রুটের উপর ডিপেন্ড করে, তাহলে R1 R2 কি হবে বল, কিউব রুট অফ 1 কিউব রুট অফ 3, তাহলে উত্তর কত হবে, 1 কিউব রুট অফ 3। কিন্তু ডেনসিটিরও ডিপেন্ড করেই না মাস নাম্বারের উপর, তাহলে উত্তর কত হবে বল, 1:1। নেক্সট দেখ কি বলেছে, গামা রশ্মি নির্গত হলে নিউক্লিয়াসের কি চেঞ্জ হয়, নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হয় না। ক্লিয়ার? গামা বেরোলে। নেক্সট কোশ্চেন, নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া ল্যাবরেটরিতে করা সম্ভব নয় কেন? কেন না, ফিউশন যেহেতু বলেছে বিশাল হাই টেম্পারেচার দরকার, আর কন্ট্রোল ওয়েতে দুটো নিউক্লিয়াসকে অ্যাড করা হচ্ছে, যেটা কিনা খুবই কস্টলি এবং খুবই ডেঞ্জারাস একটা প্রক্রিয়া। কেন, দুটো নিউক্লিয়াস অ্যাড করছিস মানে পুরো বুঝতে পারছিস তো কত বেশি রিপালশন কাজ করছে, তো সেটাকে ল্যাবরেটরিতে কন্ট্রোল করা পসিবল না কখনোই। নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পেল হাফ লাইফ 20 সেকেন্ড, তার ডিকে কনস্ট্যান্ট বার করতে বলেছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে বল, 0.693/20 সেকেন্ড, 20 দিয়ে ভাগ করে যত হবে অত। আর বলেছে ফাইন্ড আউট টাইম টেকেন ফর দ্য স্যাম্পেল টু ডিকে অফ, তাহলে 1/λ log N0/N, তাহলে 1/λ এখান থেকে বসিয়ে দিবি, কতটা পড়ে আছে বলেছে বল, ইনিশিয়াল ভাগের 1/7 ভাগ, তাহলে এখানে ল্যামডার ভ্যালুটা বসলো, আর এখানে log 7 করে যা আসবে তাই, এতটা সময় লাগবে। বোঝা গেল? তুই যদি দেখিস না এই টার্মগুলো 2 এর কোনো পাওয়ারের টার্মে আছে, তাহলে করতে সুবিধা, তাহলে ওই n ইকুয়াল টু, এই যে n ইকুয়াল টু N0 2^x ভাবলি যে এখানে করলো না কেন দাদা, এটা তখনই করতাম যদি ওই ওটা 1/8 থাকলেই করতাম। দেখ সহজে 2 এর পাওয়ারে আসবে, 2 এর পাওয়ারে না থাকলে বড় ফর্মুলাটাতেই যেতে হবে, এমনি রেখে দিবি ওইভাবেই উত্তর, ক্যালকুলেটর তো ইউজ করা যাবে না। এটা দেখ কাউন্সিলের কোশ্চেন বলেছে কোনটা স্টেবল, তাহলে এক্স এ বল প্রোটন কটা 3টে, নিউট্রন কটা 4টে, তাহলে n/p কত বল, 4/3। আচ্ছা, ওয়াইতে প্রোটন কটা 3টে, নিউট্রন কটা 1টা, তাহলে n/p রেশিও কত বল, 1/3। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, বলেছে কোনটা বেশি স্টেবল এবং তোমার জন্য আনসার দাও। একটা জিনিস মনে রাখবি, n/p রেশিও কি বলেছিলাম, 1.5 বেশি হলে আনস্টেবল। বোঝা গেল? আবার সবার n/p রেশিও খুব ছোট হলেও হবে না, এখানে দেখ তাহলে মনে হবে যে এর তো n/p রেশিওর ভ্যালু বেশি, এর n/p রেশিওর ভ্যালু কম, তাহলে এটা হয়তো স্টেবল বেশি, এটা হয়তো আনস্টেবল বেশি, না এরকম কোনো ব্যাপার নেই। n/p রেশিওর ভ্যালু কি হতে হবে, 1.5 বেশি হলে স্টেবল আনস্টেবলের গল্প আসছে। তাহলে এখানে দেখ n/p রেশিওর ভ্যালু কোনো ভ্যালুটাই কিন্তু 1.5 বেশি নয়। বোঝা গেল? তো কিন্তু এটা করলে তুই কত পাবি বল, 1.33, আর এটা করলে কত পাচ্ছিস, 0.33। তো স্টেবল নিউক্লিয়াসের শর্ত হচ্ছে n/p রেশিওর ভ্যালু 1-এর কাছাকাছি হতে, তো 1-এর কাছাকাছি কে বেশি কাছে, এটা, তাহলে এখানে কিন্তু কে বেশি স্টেবল হবে বল, এক্সটা স্টেবল হবে, ওয়াইটা কম স্টেবল হবে। বুঝতে পারলি? ওকে, নেক্সট দেখ, এটা আমাদের লাস্ট কোশ্চেন, ওই যেটা বললাম বাইন্ডিং এনার্জি বার করতে দেয়, একটা অঙ্ক দেয় এরকম দেবে, তুই আগে দেখে নে কটা ওই রিয়াকশন দিয়েও দিতে পারে আর এরকমও দিতে পারে। রিয়াকশনটা তো সবাই বুঝে গেছিস, ফিশন ফিউশন দেখে, প্রোডাক্ট গুলোর মাস যোগ করবি, রিয়াক্ট্যান্ট গুলোর মাস যোগ করবি, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বিয়োগ করবি, সেটা মাস ডিফেক্ট, তাকে 931.2 দিয়ে গুণ করবি, বাইন্ডিং এনার্জি। আর যদি একটা নিউক্লিয়াসের জন্য দেয় কি করবি, আর খেয়াল করে নে বাইন্ডিং এনার্জি বলেছে না, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলেছে, পার নিউক্লিয়ন হলে কি চেঞ্জ হবে সেটা আসছে এই পরে। আগে বল নিউক্লিয়াসের ক্যালকুলেটিভ মাস কত,
20টা প্রোটনের মাস প্লাস 20টা নিউট্রনের মাস, এখানে নিচে দেওয়া আছে, করে করবি। আর আসলে নিউক্লিয়াসটার মাস এটা বলা আছে, তাহলে মাস ডিফেক্ট হচ্ছে এই দুটোকে বিয়োগ করব, বুঝতে পারলি? তাহলে এনার্জি কি, এই যে দুটোকে বিয়োগ করলাম এটাকে 931.2 MeV দিয়ে গুণ করলাম। তাহলে তোকে যদি বলতো বাইন্ডিং এনার্জি বার করো, তুই এতটাতেই থেকে যেতিস। কিন্তু তোকে যে বলেছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলতে, তার মানে এ দিয়ে ভাগ করতে হবে। মানে এটা করে যত তুই পেলি তাকে নিউক্লিয়ন মানে মাস নাম্বার কত দিয়ে ভাগ করবো বল, 40 দিয়ে ভাগ করবো। এইটা লাস্টে আবার করতে অনেকে ভুলে যায়, বোঝা গেল? তাহলে অ্যাটম আর নিউক্লি এই দুটো চ্যাপ্টার মিলিয়ে কিন্তু আমাদের মোটামুটি ভাবতে পারিস কত আসবে, 4-এর মতো আসবে। তাহলে এখান থেকে প্রুফ হিসাবে ফিশন ফিউশন আর ওইখান থেকে দেখবি অনেক ছোট ছোট কোশ্চেন দেখানো হলো, ওইগুলো ভালো করে পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ।